গুড ইভিনিং, আমি শুভ আইস এক্সাম এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেসিক্যালি যে ক্লাসটা নিয়ে কথা বলবো বা আজকের যে আয়োজনটা সেটা হলো একটা প্রবলেম সলভিং ক্লাস। তো এই ক্লাসে আমরা এক্সাম এক্সপার্টের লাস্ট এক মাসের যে কোশ্চেনগুলো যে কুইজগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোর সমাধান দেওয়া হবে এবং সাথে আমি সমাধানগুলোর সাথে সাথে কিছু ব্যাখ্যা করব, যেগুলো দিয়ে আপনাদের এর পাশাপাশি আরও কিছু এমসিকিউর উত্তর আপনারা আই থিঙ্ক পেয়ে যাবেন। আমরা মোটামুটি আজকে 20টা কোশ্চেনের মতো 20টা এমসিকিউ এর মতো কোশ্চেনের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং সাথে কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো প্রবলেম সলভিং ক্লাসে যাওয়ার আগে আমি নিজের পরিচয়টা দিই। আমি শুভ আইস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এছাড়াও আমি ইউসিসি গ্রুপের সাথে দীর্ঘ 4 বছর একসাথে আর কি ক্লাস নিচ্ছি ইউসিসির টিচার হিসাবে। সো এই আর কি আমার ছোটোখাটো পরিচয়। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রথম কোশ্চেনে যাই। অ্যাকাউন্টিংয়ের প্রথম কোশ্চেনটা ছিল হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে। তো নিচে 4টা অপশান আছে, আমরা এই অপশানগুলোতে যাব। তার আগে একটু আলোচনা করি যে হিসাব বিজ্ঞানকে একটা ব্যবসায়ের ভাষা বলা হয়। সো হিসাব বিজ্ঞান অবশ্যই তথ্য সরবরাহ করে এবং সেই তথ্য ব্যবহার করে দুই ধরনের ব্যক্তিরা, ঠিক আছে। অর্থাৎ তার মানে তথ্য ব্যবহারকারী হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারে আর বাহ্যিক ব্যবহারকারী হতে পারে, ঠিক আছে। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী হতে পারে অভ্যন্তরীণ এবং বাহ্যিক। হিসাব বিজ্ঞান এই যে তথ্যটা সরবরাহ করে, এই তথ্য যে অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা ব্যবহার করে এদের জন্য, অর্থাৎ অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য হিসাব বিজ্ঞান যে তথ্য সরবরাহ করে সেই তথ্যকে আমরা বলি ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ঠিক আছে, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য হিসাব বিজ্ঞান যে তথ্য সরবরাহ করে তাকে আমরা বলি ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান, এবং বাহ্যিক ব্যবহারকারীদের জন্য হিসাব বিজ্ঞান যে তথ্য সরবরাহ করে তাকে আমরা বলি আর্থিক হিসাব বিজ্ঞান, ঠিক আছে। এখন চলেন আমরা একটু আলোচনা করব যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা। আমরা জানি অভ্যন্তরে যেসব ব্যক্তিরা আছে যারা ব্যবস্থাপকীয় বা ব্যবসা পরিচালনা সম্পর্কিত সিদ্ধান্ত যারা গ্রহণ করে, ঠিক আছে, তারাই হলো ব্যবস্থাপক, ঠিক আছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পর্যায়ের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয় এবং যারা এই সিদ্ধান্তগুলো গ্রহণ করে তাদেরকে আমরা বলি ব্যবস্থাপক। তাহলে এখানে যেহেতু ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যবহারকারীরা, তার মানে আমরা বুঝতে পারি অভ্যন্তরীণ যে ব্যবহারকারী আছে তাদের মধ্যে ব্যবস্থাপকরা অবশ্যই আছে, এবং ব্যবস্থাপক ছাড়াও অভ্যন্তরীণ আরও কিছু ব্যক্তিবর্গ, কর্মকর্তা, ঠিক আছে, এক মালিকানা ব্যবসার মালিক, এইগুলো থাকতে পারে। তো চলেন আমরা একটু এই দুটাকে একটু আলাদা করে পড়ি। আমরা যদি অভ্যন্তরীণ ব্যবহারকারীগুলোকে একটু মুখস্থ করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে বাদবাকি যে ব্যবহারকারীগুলো থাকবে তারা সবাই বাহ্যিক ব্যবহারকারী। তো ব্যাপারটাকে আমি এইভাবে একটুখানি উপস্থাপন করি, দেখেন আপনারা আই থিঙ্ক বুঝবেন। অভ্যন্তরীণ ব্যবহারকারী আপনারা মনে রাখবেন সকল ব্যবস্থাপক, অর্থাৎ যে এখানে কি কি ছিল, এখানে ছিল মালিক, ব্যবস্থাপক, কর্মচারী, কর্মকর্তা, অভ্যন্তরীণ, নিরীক্ষক। তাহলে এখান থেকে ব্যবস্থাপক যারা আছে এরা হলো অভ্যন্তরীণ। তাহলে আমরা যেভাবে আর কি করবো, মনে রাখবো সকল ব্যবস্থাপক অভ্যন্তরীণ, এবং আমরা বলছি শুধুমাত্র অভ্যন্তরীণ গুলাই আমরা মনে রাখবো, বাহ্যিক গুলা মনে রাখবো না, কারণ অভ্যন্তরীণের বাইরে যারা থাকবে তারা সবাই আসলে হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী। সো সকল ব্যবস্থাপক, সকল কর্মকর্তা, সকল আন্তঃনিরীক্ষক, সকল পরিচালক। তাহলে সকল ব্যবস্থাপক, সকল কর্মকর্তা, সকল আন্তঃনিরীক্ষক, সকল পরিচালক, ট্রেজারার বা হিসাব রক্ষকও কিন্তু এক ধরনের ব্যবস্থাপক, ঠিক আছে। তারপরে হলো
সুপারভাইজার এবং 7 নাম্বার যেটা সেটা হলো এক মালিকানা ব্যবসায়ের মালিক। এক মালিকানা ব্যবসায়ের মালিক। এক মালিকানা ব্যবসায়ের মালিক। সকল ব্যবস্থাপক, সকল কর্মকর্তা, সকল আন্তঃনিরীক্ষক, সকল পরিচালক, ট্রেজারার বা হিসাব রক্ষক, সুপারভাইজার এবং এক মালিকানা ব্যবসায়ের মালিক, এরাই হলো কেবলমাত্র অভ্যন্তরীণ ব্যবহারকারী। এর বাইরে যে ব্যবহারকারীরা আছে, ঠিক আছে, যাদের নাম থাকবে সবাই হলো বাহ্যিক ব্যবহারকারী। তো আমরা এইভাবে মনে রাখবো, সকল ব্যবস্থাপক, ধরেন বললো ক্রয় ব্যবস্থাপক, বললো বিক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, ঠিক আছে। তো যে ব্যবস্থাপকই থাক না কেন, এরা সকলেই হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে সকল ধরনের কর্মকর্তা শব্দটা থাকলেই সেটা অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে যাবে। সকল আন্তঃনিরীক্ষক, সকল পরিচালক, এরপরে হলো যারা টাকার হিসাব রাখে অর্থাৎ ট্রেজারার বা হিসাব রক্ষক, ঠিক আছে, এরাও কিন্তু নীতি নির্ধারক পর্যায়ে এরা কাজ করে, ঠিক আছে। সো এরা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করে, যার কারণে এরা সবাই হলো অভ্যন্তরীণ ব্যবস্থাপক। এরপরে হলো সুপারভাইজার এবং এক মালিকানা ব্যবসায়ের মালিক। তাহলে এর বাইরে যারা থাকবে তারা সবাই হলো বাহ্যিক ব্যবহারকারী। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি, হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে, তাহলে আমরা ক নাম্বারে মালিক, খ নাম্বারে ব্যবস্থাপক, তাহলে ব্যবস্থাপক নিশ্চিত হবে না, কর্মচারী ও কর্মকর্তা। আর ঘ নাম্বারে অভ্যন্তরীণ নিরীক্ষক, তাহলে আমরা এই যে অভ্যন্তরীণ শব্দটা থাকা মানে হলো এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারীর কথা বলেই দিচ্ছে, আমাদের বলছে বাহ্যিক, আমাদের প্রশ্ন হলো বাহ্যিক, তাহলে আমাদের এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। এখন এখানে হলো মালিক আর এখানে হলো কর্মচারী ও কর্মকর্তা। আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম সকল কর্মকর্তা, সকল কর্মকর্তা অভ্যন্তরীণ, কিন্তু সকল কর্মচারীর কথা কিন্তু আমরা বলি নাই। তার মানে কর্মচারী কিন্তু বাহ্যিক ব্যবহারকারী এবং কর্মকর্তা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে এখানে যদি আমরা এই কর্মচারী শব্দটা শুরুতে আছে, ঠিক আছে, ও কর্মকর্তা, তাহলে এটা, এবং আমরা ওখানে দেখছিলাম যে এক মালিকানা ব্যবসার মালিকরাই কেবলমাত্র হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাদ বাকি যে মালিকগুলো আছে তারা সবাই কিন্তু বাহ্যিক ব্যবহারকারী, অর্থাৎ কোম্পানি বা অংশীদারি, ঠিক আছে, অথবা রাষ্ট্রীয়, কিংবা হলো রাষ্ট্রীয় ব্যবসার মালিক তো সরকারি, ঠিক আছে, অথবা সমবায়। এই যে ব্যবসাগুলো আছে এগুলো সবের মালিক কিন্তু বাহ্যিক ব্যবহারকারী। তাহলে এখানে যেহেতু কর্মকর্তা কথাটা উল্লেখ আছে, তার মানে এটাও আমাদের উত্তর হবে না, উত্তর হবে মালিক, উত্তর হবে মালিক, ঠিক আছে। তার মানে এই নাম্বার প্রশ্নের উত্তর হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? মালিক। তাহলে এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা দুইটা ব্যাপার আলোচনা করলাম। একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, মানে একটা হিসাব বিজ্ঞান আসলে দুই ধরনের তথ্য প্রোভাইড করে, একটা হলো ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান আর একটা হলো আর্থিক হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান কয় ধরনের তথ্য প্রোভাইড করে? দুই ধরনের, একটা হলো অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান আর একটা হলো বাহ্যিক হিসাব বিজ্ঞান। ওকে, একটা প্রশ্ন, দ্বিতীয় যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বললাম সেটা হলো ব্যবহারকারী দুই ধরনের, একটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, 3 নম্বরে যদি আমরা প্রশ্নটায় আসি যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কোন ধরনের তথ্য নিয়ে কাজ করে? অভ্যন্তরীণ ব্যবহারকারী ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করে। আর বাহ্যিক ব্যবহারকারী কোন ধরনের হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করে? বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান নিয়ে কাজ করে। এবং লাস্টে যেটা নিয়ে আমরা মূলত আমাদের এই কোশ্চেনটা ছিল সেটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবং বাহ্যিক ব্যবহারকারী কারা। তো আমরা শিখলাম যে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আমরা মনে রাখবো এই 7 ধরনের ব্যবহারকারী হলো অভ্যন্তরীণ, এর বাইরে যারাই থাকুক তারা সবাই হলো বাহ্যিক ব্যবহারকারী। তাহলে সকল ব্যবস্থাপক, সকল কর্মকর্তা, সকল আন্তঃনিরীক্ষক, সকল পরিচালক, এই 4টা। এর বাইরে আছে ট্রেজারার বা হিসাব রক্ষক, একই কথা, ট্রেজারার ইংরেজি কথা, হিসাব রক্ষক বাংলা কথা। এরপরে হলো সুপারভাইজার এবং এক মালিকানা ব্যবসায় মালিক, এরা হলো অভ্যন্তরীণ। বাদ বাকি যারা থাকবে তারা সবাই হলো বাহ্যিক। তাহলে আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো যে হিসাব বিজ্ঞান কত ধরনের তথ্য সরবরাহ করে, হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারীরা কোন ধরনের তথ্য নিয়ে কাজ করে, বাহ্যিক ব্যবহারকারীরা কোন ধরনের তথ্য নিয়ে কাজ করে, হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা এবং হিসাব বিজ্ঞানের বাহ্যিক ব্যবহারকারী কারা। ওকে, এই প্রশ্নটা আমার মনে হয় আমি কমপ্লিটলি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। এখন দ্বিতীয় কোশ্চেনটাতে যদি আমরা শিফট করি, দ্বিতীয় কোশ্চেনটা ছিল ডেবিট নোট ব্যবহৃত হয় কি কাজে? ডেবিট নোট ব্যবহৃত হয় কি কাজে? আচ্ছা, আমাদের নোট কিন্তু দুই ধরনের, ঠিক আছে, নোট হলো দুই ধরনের, একটা হলো ডেবিট নোট, ঠিক আছে, একটা হলো ডেবিট নোট আর একটা হলো ক্রেডিট নোট। একটা ডেবিট নোট এবং আরেকটা হলো ক্রেডিট নোট। এইগুলা কি? এগুলো হলো প্রমাণপত্র, তাই তো? এই নোটগুলো আমরা ব্যবহার করি, এগুলো হলো প্রমাণপত্র, ঠিক আছে। অর্থাৎ লেনদেনেরও পূর্বে যে প্রমাণগুলা, মানে লেনদেন যে প্রমাণপত্র থেকে আমরা সংগ্রহ করি সেগুলাই হলো
নোট হতে পারে, চালান হতে পারে, ক্যাশ মেমো হতে পারে, ঠিক আছে। তো চালানকে আমরা দুই ভাগে ভাগ করি, অভ্যন্তরীণ চালান, বাহ্যিক চালান, ঠিক আছে। ক্যাশ মেমোকে আমরা যেভাবে ভাগ করি একইভাবে নোট যেগুলো, নোটকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ডেবিট নোট আর একটা হলো ক্রেডিট নোট, ঠিক আছে। তাহলে ডেবিট নোট কি নিয়ে কাজ করে আর ক্রেডিট নোট কি নিয়ে কাজ করে? আচ্ছা, ডেবিট নোট কাজ করে হলো ধারে যখন বিক্রয় মানে পণ্য বিক্রয় মানে ক্রয় যখন ফেরত দিতে হয়, ধারে ক্রয় যখন ক্রয়কৃত পণ্য যখন ফেরত দিতে হয় তখন ডেবিট নোট তৈরি করতে হয়, আর ক্রেডিট নোট তৈরি করতে হয় ধারে কৃত পণ্য যখন ফেরত আসে তারপরে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা প্রশ্ন জানার চেষ্টা করব। একটা হলো ডেবিট নোট কখন তৈরি হয়, ক্রেডিট নোট কখন তৈরি হয়, ক্লিয়ারলি জানার চেষ্টা করব। এবং আরো একটা প্রশ্ন যেটা জানার চেষ্টা করব সেটা হলো ডেবিট নোট কে তৈরি করে এবং ক্রেডিট নোট কে তৈরি করে। একটুখানি যদি আমরা ব্যাখ্যা করতে যাই, ব্যাপারটা এমন, ধরেন এ ক্রয় করছে হইলো বি এর থেকে, ঠিক আছে। এখন এ হলো, আচ্ছা এ বিক্রি করছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ভালো করে লিখি বোঝার সুবিধার্থে। আমি একটু ভালো করে এখানে ক্রয় ক্রেতা বিক্রেতা লিখি, ক্রেতা বিক্রেতা, ক্রেতা বিক্রেতা। এখন এই বিক্রেতার কাছ থেকে ক্রেতা কোনো কিছু কিনে নিয়ে গেছে, ঠিক আছে। এখন কিনে নিয়ে যাওয়ার পরে ক্রেতার পছন্দ হয় নাই, ক্রেতার কি হয় নাই, পছন্দ হয় নাই। তো ক্রেতার যখন পছন্দ হয় নাই তখন ক্রেতা এই পণ্যগুলো ফেরত পাঠাবে আবার। তো ফেরত পাঠানোর সময় সে ক্রেতা তো বিক্রেতার কাছ থেকে ধারে পণ্য ক্রয় করে নিয়ে আসছে। আমরা জানি যে ধারে যদি পণ্য ক্রয় না করে তাহলে কিন্তু, অর্থাৎ নগদে ক্রয়কৃত পণ্য কিন্তু ফেরত পাঠানো যায় না। তাহলে এখানে আমরা নিশ্চিত যে পণ্যটা মানে ধারে ক্রয় ছিল, এবং ধারে ক্রয় ছিল যখন ধারে ক্রয় করে আনছিল তখন সে কি নিয়ে আসছিল, তখন সে একটা চালান নিয়ে আসছিল। তখন আসার সময় কি নিয়ে আসছিল, সে একটা চালান নিয়ে আসছিল, অর্থাৎ বিক্রেতা চালানটা তৈরি করছিল, বিক্রেতা চালানটা তৈরি করে ক্রেতাকে দিছিল, ঠিক আছে। এখন ক্রেতা কি করবে, ক্রেতা যেহেতু এটা ফেরত দিতে চাচ্ছে তাহলে সে একটা ডেবিট নোট তৈরি করবে, ডেবিট নোট তৈরি করবে। এবং এই ডেবিট নোট আর ওই যে পণ্যটা, এই দুটা সহ সে বিক্রেতার কাছে পাঠিয়ে দিবে, ঠিক আছে। ক্রেতা ডেবিট নোট তৈরি করে সেই পণ্যগুলা সহ, অর্থাৎ যে পণ্যগুলা কিনে আনছিল সেটা সহ সে বিক্রেতার কাছে পাঠিয়ে দিবে। এখন বিক্রেতা এখন কি করবে, বিক্রেতা তো তার একটা চালান অলরেডি তৈরি করা আছে, তাহলে কি সে চালানের বই থেকে ওইটা ছিঁড়ে ফেলে দিবে? তার তো বিক্রয় আসলে হয় নাই, ধরেন 22 তারিখে নিয়ে গেছিল, 24 তারিখে ফেরত পাঠিয়ে দিয়েছে। তাহলে চালান কি তার চালান বই থেকে ওই যে 22 তারিখে যে বিক্রয়টা হয়েছিল সেটা কি ছিঁড়ে ফেলবে? না, সে ছিঁড়ে ফেলবে না। সে কি করবে, সে ওইটার বিপরীতে একটা কি করবে, একটা ক্রেডিট নোট তৈরি করবে, ঠিক আছে। এবং মানে ক্রেতাকে তার জানাতে হবে যে আমি যে একটা ক্রেডিট নোট তৈরি করেছি সেটা ক্রেতাকে জানাইতে হবে, না হলে ক্রেতা যে ডেবিট নোটটা পাঠাচ্ছে এবং পণ্যটা পাঠাচ্ছে এটা বিক্রেতা পাচ্ছে কিনা সেটাও সে মানে ক্রেতাকে তো কনফার্ম হতে হবে, তাই না? তো বিক্রেতা এখানে আরো একটা কাজ করবে, সেটা কি করবে, সেটা হলো ক্রেডিট নোট একটা বানাবে। ক্রেডিট নোট বানিয়ে সে পণ্যগুলো রেখে দিবে এবং এই ক্রেডিট নোটটা ক্রেতার কাছে পাঠিয়ে দিবে যে হ্যাঁ ভাই, তোমার নামে যে আমি একটা বাকিতে লিখে রাখছিলাম, তোমাকে কি করে রাখছিলাম, দেনাদার করে রাখছিলাম আমার, তো আমি সেই দেনাদারটা ওইখান থেকে তোমার নাম উঠাই নিছি, ঠিক আছে, উইথড্র করে নিছি। তোমার নাম আগে ডেবিট করে রাখছিলাম, ঠিক আছে, অর্থাৎ তোমার নাম ডেবিট করে রাখছিলাম, এখন তোমার নাম ক্রেডিট করেছি, ঠিক আছে। আমি তোমার নাম আগে কি করে রাখছিলাম, ডেবিট করেছিলাম, এখন তোমার নাম ক্রেডিট করেছি। তো এখানে ব্যাপারটা আরেকটুখানি বোঝায়, বিক্রেতা যখন কোনো কিছু বিক্রি করলো তখন সে নিশ্চয়ই একটা জাবেদা দিবে, জাবেদাটা এরকম, দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট, ঠিক আছে, আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে, বিক্রয় হিসাব ক্রেডিট। এবং এই যে ক্রেতা সে কি করবে, সে হলো ওই পণ্যটা যখন কিনে আনছিল তখন সেও একটা জাবেদা দিবে, এবং সে কি জাবেদা দিবে, সে জাবেদা দিবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এবং কি লিখবে, প্রদেয় হিসাব, ঠিক আছে, প্রদেয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। এখন সে, এটা হলো ধরেন 22 তারিখের ঘটনা, ঠিক আছে, 22 তারিখের ঘটনা, দুইজন দুই ধরনের জাবেদা দিল, বিক্রেতা এই জাবেদাটা দিল এবং ক্রেতা এই জাবেদাটা দিল। কিন্তু এখন ঘটনা হয়েছে সে তো এখন ফেরত দিয়ে দিতে চাচ্ছে, তাই তো? তাহলে এখন ফেরত দিতে গেলে ধরেন এটা 24 তারিখ, তাহলে 24 তারিখে সে একটা জাবেদা তৈরি করবে। সে কি করবে, সে প্রদেয় হিসাব ডেবিট লিখবে এবং ক্রয় ফেরত হিসাব কি লিখবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট লিখবে, ঠিক আছে। এখন সে জাবেদাটা করে ডেবিট নোট তৈরি করে এই ডেবিট নোটে সে এই জাবেদাটা লিখবে, ঠিক আছে, লিখে সে পাঠিয়ে দিবে কার কাছে, বিক্রেতার কাছে। এখন বিক্রেতা এইটা পাচ্ছে কিনা, ঠিক আছে, বিক্রেতা এটা পাচ্ছে কিনা
সেটাও তো এই ক্রেতাকে জানতে হবে। বিক্রেতা তার হিসাবটাকে যে আগের বার ডেবিট করছিল, ডেবিট করে রাখা মানে তো বিক্রেতা এর কাছে টাকা পাবে। তাহলে এখন যেহেতু সে পণ্য ফেরত পাঠাই দিছে, তার মানে এখন তো এই বিক্রেতা আর ওর কাছে টাকা পাবে না। তাহলে এখন বিক্রেতা কি করতে হবে, তার হিসাবটাকে ক্রেডিট করতে হবে। এইখান থেকে আসলে ক্রেডিটের নামটা উৎপত্তি হয়েছে, ঠিক আছে, বুঝাইতে পারছি। আর এই যে ডেবিটের নামটা উৎপত্তি হয়েছে, এই দেখেন এইখানে প্রদেয় হিসাব ডেবিট, তার মানে আমি আর কাউরে টাকা দিব না, আমি ডেবিট করতেছি মানে প্রদেয় হিসাবকে ডেবিট করতেছি। আর এই ক্রেডিট নোট তৈরি করে ক্রেডিট করতেছে মানে এ আসলে দেনাদার হিসাবকে ক্রেডিট করতেছে। তাহলে এ কি করবে, এ হলো এখানে একটা জাবেদা দিবে যে বিক্রয় ফেরত হিসাব, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট ডেবিট, আর দেনাদার হিসাব, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, ঠিক আছে। তাহলে সে এখানে এসে এই জাবেদাটা দিবে, 24 তারিখে সে এই জাবেদাটা দিবে। আসলে ব্যাপারটা এখানে যে আমরা ডেবিট নোট কেন বলি, ডেবিট এইখানে কেন ডেবিট বলতে হলো, এইখানে কেন ক্রেডিট বলতে হলো, এইখানে ডেবিট হলে সমস্যা কি ছিল, এইখানে ক্রেডিট হলে সমস্যা কি ছিল, আসলে ব্যাপারটা এইখানে। হ্যাঁ, অর্থাৎ প্রদেয় মানে এখানে তো ওই কোম্পানির নাম হতে পারে, তাই না। প্রদেয় না লিখে আমরা লিখতে পারি যে ধরেন এই কোম্পানির নাম এবিসি, ঠিক আছে, আর এর নাম হলো XYZ, এর নাম হলো XYZ। সো এখানে তো কি হতে পারতো, এবিসি লিখতে পারতো, এবিসি হিসাব ডেবিট, প্রদেয় ফেরত মানে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ঠিক আছে, বা এইখানে যে লিখতো। এখন কথা হলো 22 তারিখে যখন সে কিনে আনছিল তখন এই এবিসি হিসাবটা তার কাছে ক্রেডিট ছিল, তার মানে ক্রেতার অবশ্যই এবিসি নামে একজনকে টাকা পরিশোধ করতে হবে ইন ফিউচার, তাই সে এইটাকে ক্রেডিটে লিখছিল। কিন্তু এখন যেহেতু তাকে ডেবিট লিখতে হচ্ছে, তাই এই নোটটার নাম হয়েছে ডেবিট। এবং এখন যেহেতু এই যে দেনাদার, ঠিক আছে, যার কাছ থেকে টাকা পাবে বিক্রেতা, সেটা যখন কমাই ফেলতে হয়েছে, সেটা যখন ক্রেডিটে লিখতে হয়েছে, তার কারণে এই নোটটার নাম হয়ে গেছে ক্রেডিট নোট। আই থিঙ্ক এটা বেসিক ব্যাপারটা ছিল যে কেন আসলে ডেবিট নোট ক্রেতা বানায় আর ক্রেডিট নোট কেন বিক্রেতা বানায়, মানে ব্যাপারটা এমন কেন হলো না যে ক্রেতা যেটা বানায় সেটা ক্রেডিট নোট সেটার নাম, আর বিক্রেতা যেটা বানায় সেটার নাম ডেবিট নোট, আসলে এমনটা কেন হইলো না, ঠিক আছে, তার ব্যাখ্যাটা এরকম। আর তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা জিনিস জানতে পারলাম। আমরা ধারে ক্রয়ের জাবেদা জানতে পারলাম, ঠিক আছে, ধারে বিক্রয়ের জাবেদা জানতে পারলাম, ধারে ক্রয় ফেরতের জাবেদা, ধারে বিক্রয় ফেরতের জাবেদা আমরা এখান থেকে জানলাম। এর বাইরে আমরা কি জানলাম, আমরা জানলাম এই প্রক্রিয়াটা, আমরা আসলে জানলাম যে ক্রেতা হলো ডেবিট নোট তৈরি করে, বিক্রেতা চালান তৈরি করে, এবং এক পর্যায়ে ডেবিট নোট পাওয়ার পরে বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে, ঠিক আছে। তাহলে ক্রেডিট নোট কে তৈরি করে, উত্তর হলো বিক্রেতা। ডেবিট নোট কে তৈরি করে, উত্তর হলো বিক্রেতা। তাহলে এখন আমরা যদি প্রশ্নটা দেখি, প্রশ্নটা ছিল হলো ডেবিট নোট ব্যবহৃত হয় কি কাজে। তাহলে আমরা বুঝে গেলাম ডেবিট নোট কি কাজে ব্যবহৃত হয়। ডেবিট নোট ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, খ নাম্বারটা যদি দেখি, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার জন্য। আচ্ছা, এখানে তো আসার জন্য বলে কিছু নাই, আমরা তো আসার জন্য কেউ নোট তৈরি করে না। আচ্ছা, বিক্রেতা কখন তৈরি করে, ফেরত পাওয়ার পরে, তাই তো। আচ্ছা, নগদে ক্রয়কৃত পণ্য ফেরত, আমরা জানি যে নগদে ক্রয়কৃত পণ্য ফেরতই হয় না, ঠিক আছে, নগদে ক্রয়কৃত পণ্য ফেরতই দেওয়া যায় না, নগদে বিক্রিত পণ্য ফেরত। তাহলে এই ব্যাপারগুলোই আসলে ভুল, ঠিক আছে, নগদে কোনো কিছু ক্রয় করলে বা বিক্রয় করলে সেগুলো কখনো ফেরত পাঠানো যায় না। ওকে, তাহলে এটা মোটামুটি আমরা 2 নাম্বারটা বুঝলাম। আমরা যদি 3 নাম্বার প্রশ্নটাতে যাই, 3 নাম্বার প্রশ্নটা হলো কোনটি পরিচালন আয়, ঠিক আছে, কোনটি পরিচালন আয়। আমরা আয়টাকে আমরা 3 ভাগে ভাগ করছিলাম বিশদ আয় বিবরণীতে, যদি আপনাদের মনে পড়ে। একটা হলো প্রত্যক্ষ আয়, একটা হলো পরোক্ষ আয়, ঠিক আছে। পরোক্ষ আয়ের মধ্যে আমরা 2 ভাগে ভাগ করছিলাম, একটা পরিচালন আয় আর একটা হলো অপরিচালন আয়, ঠিক আছে। সো আমরা পরোক্ষ আয় যেগুলা, এই পরোক্ষ আয়কে আমরা ভাগ করছিলাম, একটা হলো পরিচালন। এই পরিচালন আয়টা আসলে কি কাজে ব্যবহার হয়, ব্যবসা পরিচালনা করতে ব্যবহার হয়, হ্যাঁ। আর অপরিচালন আয়টা কি কাজে ব্যবহার হয়, অপরিচালন থেকে যে আয়টা হয় এই আয়টা দিয়ে আমরা ব্যবসা পরিচালনা করতে ব্যবসা পরিচালনা করতে পরিচালন আয় হয় না, মানে ব্যবসা পরিচালনার যে কাজ সেই কাজগুলো থেকে পরিচালন আয় হয়। এবং ব্যবসার যে অপরিচালন যে কাজগুলো আছে যেগুলা সব সময় হয় না, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর পর, অর্থাৎ 1 বছরে একবার হয়, ঠিক আছে, এরকম যেগুলো বছরে একবার হয়, ঠিক আছে, সেইগুলো হলো অপরিচালন আয়, ঠিক আছে। আর যেগুলো প্রতি মাসেই নিয়মিতভাবে হয়, ঠিক আছে, সেটা হলো পরিচালন আয়, ঠিক আছে। তাহলে পরিচালন আয়, এখান থেকে ব্যয়ের কনসেপ্টও আপনারা মাথায় রাখতে পারেন, ঠিক আছে। পরিচালন ব্যয়টা প্রতি মাসে হয়, নিয়মিতভাবে হয়, আর অপরিচালনটা এটা প্রতি মাসে নিয়মিত হয় না, এটা বছরে হয়তো একবার হয় বা 2 বার হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো হলো পরোক্ষ,
ঠিক আছে, আয় বা ব্যয়, অর্থাৎ পরিচালন আয়, পরিচালন ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, এগুলো হলো পরোক্ষ আয় ব্যয়। ঠিক আছে, ওকে। সো এখান থেকে যদি আমরা আলোচনাতে যাই, একটা মানে নিচের কোনটা পরিচালন আয়, এখানে দেওয়া আছে উপভাড়া। উপভাড়া হলো বছরে মোটামুটি 1 থেকে 2 বার পাওয়া যায়। সো এটা হতে পারে না, এটা পরিচালন আয় না। এরপরে অর্থাৎ এটা অপরিচালন আয়। এটা কি আয়? এটা হলো অপরিচালন আয়। খ নম্বরে হলো শিক্ষানবিশ সেলামি, এটাও আমরা জানি অপরিচালন আয়। বাট্টা প্রাপ্তি, এটা হতে পারে, এটা হলো পরিচালন আয় হতে পারে, কারণ বাট্টাটা রেগুলারলি আসলে পাওয়া যায়। বিনিয়োগের সুদ, এটাও বিনিয়োগ থেকে বছরে 1 বার বা 2 বার পাওয়া যায়, এটাও প্রতি মাসে পাওয়া যায় না। এবং এটা বিনিয়োগের সুদটা আসলে এর লজিকটা এমন যে বিনিয়োগের সুদটা কোনো মানে অর্জিত হয় হলো বিনিয়োগ থেকে। এখন বিনিয়োগটা কি প্রতিনিয়ত করা হয়? বিনিয়োগটা প্রতিনিয়ত করা হয় না। তার মানে বিনিয়োগের সুদটা হলো অপরিচালন উৎস থেকে আসতেছে, তার মানে এটা হলো একটা অপরিচালন আয়। ঠিক আছে, এটা হলো কথা। তার মানে এখানে উত্তর হবে বাট্টা প্রাপ্তি। বাট্টা প্রাপ্তি। আমি যদি ব্যাপারগুলো এখানে একটুখানি লিখে দিই, কোনগুলো পরিচালন আয়, কোনগুলো অপরিচালন আয়, তাহলে এর পরবর্তীতে এই টাইপের কোশ্চেনগুলো আপনাদের সমাধান করতে সহজ হবে। পরিচালন আয়, পরিচালন আয়ের মধ্যে আমাদের কি কি আছে? আমাদের বাট্টা প্রাপ্তি আছে, বাট্টা প্রাপ্তি আছে, এরপরে আছে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। ঠিক আছে, আচ্ছা, বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, এগুলাই মোটামুটি হতে পারে। ঠিক আছে, আর অপরিচালন যে আয়, অপরিচালন আয়ের মধ্যে কি কি হতে পারে? অপরিচালন আয়ের মধ্যে হতে পারে হলো উপভাড়া, উপভাড়া, সকল প্রকার সুদ, সকল প্রকার সুদ। ঠিক আছে, মানে যে সুদগুলো আয়, সকল প্রকার সুদ আয়, ঠিক আছে, সেগুলো সব হলো অপরিচালন আয়। আমরা যদি এইখানটায় দেখতাম উপভাড়া, বিনিয়োগের সুদ, আর ছিল শিক্ষানবিশ সেলামি। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নিব শিক্ষানবিশ, শিক্ষানবিশ সেলামি। ঠিক আছে, শিক্ষানবিশ সেলামি। ঠিক আছে, শিক্ষানবিশ সেলামি। তো পরিচালনা হলো বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। ঠিক আছে, এগুলো রেগুলারলি পাওয়া যায় এবং পরিচালন কার্য থেকে এগুলা আসে। আর এই অপরিচালন আয়গুলা কোনো পরিচালন কার্য থেকে আসে না, অপরিচালন কার্য থেকে আসে। ঠিক আছে, এবং এটা মানে বছরে 1 বার বা 2 বার পাওয়া যায়, প্রতি মাসে পাওয়া যাবে এরকম কিছু না। ঠিক আছে, তো মোটামুটি এই প্রশ্নটার উত্তরটা হলো এমন যে বাট্টা প্রাপ্তি হলো পরিচালন আয়। ওকে, নেক্সট কোশ্চেনটা যদি সমাধান করার চেষ্টা করি, কোনটি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত না? আচ্ছা, আমরা জাবেদাকে 2 ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, একটা হলো প্রকৃত জাবেদা, ঠিক আছে, একটাকে আমরা বলবো প্রকৃত জাবেদা, আর একটাকে বলবো অপ্রকৃত জাবেদা। ঠিক আছে, বা এটাকে অপ্রকৃত বলতে পারেন, অপ্রকৃত জাবেদা। ঠিক আছে, এই যে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা, এটার আরেকটা নাম হলো অপ্রকৃত জাবেদার আরেকটা নাম হলো সাধারণ জাবেদা। এটা না, এই অপ্রকৃত জাবেদার আরেকটা নাম হলো সাধারণ জাবেদা। ঠিক আছে, এটা একটু উদ্ভট মনে হলো এটা। ঠিক আছে, তাহলে প্রকৃত জাবেদার, অপ্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা। ঠিক আছে, আচ্ছা, এখন প্রকৃত জাবেদাগুলো আসলে কি? প্রকৃত জাবেদাগুলো হলো যে জাবেদাগুলা ঠিক আছে, সরি, প্রকৃত জাবেদা হলো এই প্রকৃত জাবেদার আরেক নাম হলো সাধারণ জাবেদা। প্রকৃত জাবেদার আরেক নাম হলো বা সাধারণ জাবেদা। প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা, আরেকটা নাম হলো অপ্রকৃত জাবেদা। ঠিক আছে, বা বিশেষ জাবেদা, আরেকটা নাম হলো বিশেষ জাবেদা। ঠিক আছে, বিশেষ জাবেদা, এর আরেকটা নাম হলো বিশেষ জাবেদা। এখন এই অপ্রকৃত আর বিশেষটা কি, এটা আগে একটু বলি। যে লেনদেনগুলো প্রতিদিন কয়েকবার করে হয়, প্রতিদিন অনেকবার করে হতে পারে। ঠিক আছে, ধরেন দিনে 2 বার হতে পারে, দিনে 10 বার হতে পারে। ঠিক আছে, অথবা প্রতিদিন হবে বা একদিন অন্তর একদিন হবে, বাট এটা আসলে ঘন ঘন হয়। ঠিক আছে, তাহলে যে লেনদেনগুলা ঘন ঘন হয় তাদের জন্য এক ধরনের জাবেদা বই তৈরি করা হয়। ঠিক আছে,
সেখানে শুধু এন্ট্রি দিলে হয়ে যায়, একটা ছক কাটা থাকে তার ভিতরে জাস্ট এন্ট্রি দিলে হয়ে যায়, ঠিক আছে। যেহেতু নিয়মিত হয় এবং প্রচুর পরিমাণে এন্ট্রিগুলো পাওয়া যায়, ঠিক আছে। সো এইগুলোর জন্য একটা বিশেষ জাবেদা তৈরি করা হয়, বা ওর আরও একটা নাম হলো অপ্রকৃত জাবেদা তৈরি করা হয়, ঠিক আছে। অর্থাৎ বিশেষ জাবেদা বা অপ্রকৃত জাবেদাগুলা এইগুলা কি হয়, এগুলা প্রতিদিন অনেকবার করে হয়। এই বিশেষ বা অপ্রকৃত জাবেদাগুলা প্রতিদিন ঘন ঘন, ঠিক আছে, প্রতিদিন কয়েকবার করে, ঠিক আছে, কয়েকবার করে এই ধরনের লেনদেনগুলো আসলে সংগঠিত হয়। কিন্তু প্রকৃত বা সাধারণ জাবেদাগুলা এইরকম না, এগুলো সাধারণত বছরে, ঠিক আছে, বছরে বা মাসে, ঠিক আছে, একবার হয়, বছরে বা মাসে একবার হয়, ঠিক আছে, মনে থাকবে। চলেন আমরা একটুখানি আর একটু ডিটেলসে লিখি। বিশেষ জাবেদা, বিশেষ বা অপ্রকৃত, বিশেষ বা অপ্রকৃত জাবেদা, বিশেষ বা অপ্রকৃত জাবেদা। তাহলে এই বিশেষ বা অপ্রকৃত জাবেদাগুলো প্রতিনিয়তই যেহেতু কয়েকবার করে হয়, সো এটাকে আমরা আট ধরনের আমরা বিশেষ জাবেদা আমরা শিখব, ঠিক আছে। একটা হলো বিক্রয় জাবেদা, একটা হলো বিক্রয় জাবেদা, 2 নাম্বার হলো ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, 3 নাম্বার হলো নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, 4 নাম্বার হলো নগদ প্রদান জাবেদা, 5 নাম্বার হলো প্রাপ্য 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 বিল জাবেদা, 6 নাম্বার হলো প্রদেয় বিল জাবেদা, প্রাপ্য বিল জাবেদা, প্রদেয় বিল জাবেদা, ঠিক আছে। এই মোটামুটি 6 রকম মনে রাখলেই হয়, ঠিক আছে। এর বাইরে আরো দুটো আছে, ক্রয় ফেরত জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, আর 8 নাম্বার হলো বিক্রয় ফেরত জাবেদা। এগুলো হলো বিশেষ জাবেদা বা অপ্রকৃত জাবেদা। আর প্রকৃত বা সাধারণ জাবেদাগুলো যদি আমরা একটু দেখি, প্রকৃত বা সাধারণ জাবেদাগুলো, তাহলে সেগুলো এরকম: প্রারম্ভিক জাবেদা, প্রারম্ভিক জাবেদা, ঠিক আছে, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা, বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা, ঠিক আছে। তারপরে এই টাইপের এইগুলা। আর এর বাইরে যেগুলা বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে, বিশেষ জাবেদা বহির্ভূত, বিশেষ জাবেদা বহির্ভূত সকল জাবেদা, বহির্ভূত সকল জাবেদা, ঠিক আছে, সকল জাবেদাকে আমরা প্রকৃত জাবেদার মধ্যে ইনক্লুড করব। তাহলে আমরা মোটামুটি এইখান থেকে যে টাইপের প্রশ্ন আসুক আমরা অ্যান্সার করতে পারবো। বিশেষ বা অপ্রকৃত জাবেদা কোনটি, এখানে আমরা 8 ভাগে ভাগ করবো, এবং 8 ভাগের মধ্যে কোনোটি যদি আসে তাহলে আমরা বুঝবো এটা হলো অপ্রকৃত জাবেদা বা বিশেষ জাবেদা। এগুলা কি কি? বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, প্রাপ্য বিল জাবেদা, প্রদেয় বিল জাবেদা, ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা, ঠিক আছে। আচ্ছা, আর প্রকৃত বা সাধারণ জাবেদাকে আমরা মোটামুটি ভাবে এই 4টা, আর এবং বিশেষ জাবেদার বাইরে যেগুলো আছে সবগুলা এগুলো প্রকৃত জাবেদা, এইভাবে আর কি করবো। সো এগুলা কি? প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, সমন্বয় জাবেদা, বিপরীত দাখিলা, ঠিক আছে। সো এর বাইরে বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত হয় না এমন যে কোনো এন্ট্রির জন্য যে জাবেদা দাখিলা তৈরি করা হয় সেটা হলো প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা, ঠিক আছে। তাহলে আমাদের এই প্রশ্নটা ছিল কোনটি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত নয়, কোনটি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত নয়। তাহলে প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত কোনটা কোনটা? এটা প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত, এটাও প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত, এবং মানে ক, গ, ঘ সবগুলাই কি প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত, তাই না? এই যে অপ্রকৃত বিশেষ, এর মধ্যে কি কি ছিল? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, প্রাপ্য বিল জাবেদা, প্রদেয় বিল জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তার মানে আমাদের এই খ নাম্বারটাই হলো এইখানে উত্তর। অর্থাৎ এই ক্রয় জাবেদাটা হলো বিশেষ, এই ক্রয় জাবেদাটা হলো অপ্রকৃত বা বিশেষ জাবেদা, যার কারণে এটা প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত নয়। তাহলে এই কোশ্চেন আলোচনা করতে গিয়ে আমরা মোটামুটি বেশ ডিসক্রিপটিভ একটা আলোচনা করলাম। এখানে আমরা দেখার চেষ্টা করলাম যে বিশেষ বা অপ্রকৃত জাবেদা মোটামুটি প্রতিদিনই ঘটে এবং প্রতিদিন কয়েকবার করে সংগঠিত হয়। অনেকগুলো এন্ট্রি সাধারণত একদিনে ঘটতে পারে বা লেনদেন ঘটতে পারে।
কিন্তু প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা এটা প্রতিনিয়ত হয় না, এটা হলো একটা সমষ্টিবদ্ধ বা একটা সমষ্টি বলা যায়, যে বছর শেষে একবার এই জাবেদা করা হয় বা ভুল সংশোধনী দাখিলে এখানে একটা আরও একটা দেওয়া যায়, ঠিক আছে, যে ভুল সংশোধনী যে জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, ঠিক আছে, ভুল সংশোধনী জাবেদা বা দাখিল আমরা বলি। তাহলে এই যে যেগুলা প্রতিনিয়ত হয় না, মাঝে মাঝে হয়, ঠিক আছে, এবং এটা নির্দিষ্ট একটা সময় পর পর যে জাবেদাগুলো দিতে হয় সেটা হলো সাধারণ বা প্রকৃত জাবেদা, এবং যে জাবেদাগুলা প্রতিনিয়ত দিতে হয়, একদিনে কয়েকবার করে দিতে হয় এবং এদের জাবেদার ছকও আলাদা, ঠিক আছে, সেগুলো হলো বিশেষ বা অপ্রকৃত জাবেদা, ঠিক আছে। এই বিক্রয় জাবেদা, ক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ঠিক আছে, প্রাপ্য বিল, প্রদেয় বিল, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, প্রত্যেকটা জাবেদার ছকও কিন্তু আলাদা। আমরা প্রকৃত বা সাধারণ জাবেদার ক্ষেত্রে দেখছি যে ছক হলো 5টা, তাই না, মানে কলাম হলো 5টা, 2টা টাকার কলাম, একটা খতিয়ান পৃষ্ঠা, একটা হলো ব্যাখ্যা, আর একটা হলো তারিখের কলাম, ঠিক আছে, এটা হলো প্রকৃত বা সাধারণ জাবেদা। কিন্তু এর বাইরে বিশেষ জাবেদা বা প্রকৃত জাবেদার যে 8টা আছে, 8টার কিন্তু আলাদা আলাদা করে ছক আছে এবং এইভাবে হলো এই জাবেদাগুলো করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর মোটামুটি আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে সবার। এরপরে আমরা এরপরের কোশ্চেনটা 5 নম্বর কোশ্চেনে আমরা দেখব ক্রেতা ও বিক্রেতা হিসাব রাখে না কোনটি। আচ্ছা, বারটা হলো দুই ধরনের, একটা হলো বারটা হলো, আমি এখানে যদি একটু লিখি, বারটা হলো দুই প্রকার, ঠিক আছে, বারটা দুই প্রকার, ঠিক আছে। একটা হলো ব্যবসায়িক বারটা, ব্যবসায়িক বারটা, এই ব্যবসায়িক বারটার অনেকগুলো নাম আছে, ব্যবসায়িক বারটা এটা আসতেছি। আরেকটা হলো নগদ বারটা, ঠিক আছে, নগদ বারটা, ঠিক আছে, নগদ বারটা। এই নগদ বারটা আবার দুই ধরনের, ঠিক আছে, একটা হলো নগদ প্রাপ্তি বা প্রাপ্ত বার্তা, ঠিক আছে, একটা হলো প্রাপ্ত বার্তা আর একটা হলো প্রদত্ত বার্তা, একটা হলো প্রাপ্ত বার্তা আর একটা হলো প্রদত্ত বার্তা। তাহলে নগদ বার্তাকে আমরা দুই ভাগে ভাগ করব, প্রাপ্ত বার্তা আর প্রদত্ত বার্তা, ঠিক আছে। নগদ বার্তাটা কখন ব্যবহৃত হয়? কোনো দেনাদারের কাছ থেকে টাকা, মানে যখন আমরা পূর্ণ নিষ্পত্তিতে গ্রহণ করি অথবা কোনো পাওনাদারকে যখন পূর্ণ নিষ্পত্তিতে আমরা টাকা প্রদান করি, তখন শুধুমাত্র এই নগদ বার্তাটা ব্যবহৃত হয়, ঠিক আছে। এই দেনাদারকে আমরা যখন পূর্ণ নিষ্পত্তিতে কোনো বার্তা মানে ছাড় দেই, ঠিক আছে, অথবা পাওনাদারের কাছ থেকে আমরা যে ছাড়টা পাই সেটাকে আমরা বলি নগদ বার্তা। এর বাইরে যখন আমরা কোনো পণ্য ক্রয় করার সময় যে বার্তাগুলো পাই, অর্থাৎ বইতে যে মূল্য লেখা থাকে, ধরেন আপনি বইয়ের দোকানে গেছেন, যাওয়ার পরে বইতে লেখা আছে 300 টাকা, কিন্তু দোকানদার আপনার কাছ থেকে 250 টাকা নিচ্ছে। সো এই যে 50 টাকা আপনাকে যে বার্তা দিল, ছাড় দিল, এই ছাড়টাকে আমরা বলবো ব্যবসায়িক বার্তা। এই ব্যবসায়িক বার্তার অনেকগুলো নাম আছে, আমরা সেই নামগুলো এখানে একটু লিখে রাখবো বা মনে করে রাখবো। ব্যবসায়িক বার্তা, ঠিক আছে, ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা, ঠিক আছে, ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা, ট্রেড বার্তা, ঠিক আছে, ট্রেড বার্তা, বাণিজ্যিক বার্তা, ঠিক আছে, বাণিজ্যিক বার্তা, ঠিক আছে, ব্যবসায়িক বার্তা, কারবারি বার্তা, ট্রেড বার্তা, বাণিজ্যিক বার্তা, বিনিময় বার্তা, ঠিক আছে, বিনিময় বার্তা। এইগুলো সবই হলো কিসের? এই যে ব্যবসায়িক বার্তা, যেগুলো হলো পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে পণ্য ক্রয় বিক্রয় এর সময়, ঠিক আছে, সময় যে ছাড় পাওয়া যায়, তাই তো, যে ছাড় পাওয়া যায়, ঠিক আছে। এইগুলাই হলো ব্যবসায়িক বার্তা, যার অনেকগুলো নাম, কারবারি বার্তা, ট্রেড বার্তা, বাণিজ্যিক বার্তা, বিনিময় বার্তা। এখন আপনি যখন দোকান থেকে এই বার্তা দিয়ে যে পণ্য, মানে ধরেন আপনি 300 টাকার একটা বই 250 টাকা দিয়ে কিনছেন, ঠিক আছে, 300 টাকা হলো বইয়ের দাম লেখা ছিল, কিন্তু আপনি কিনেছেন 250 টাকা দিয়ে। এখন বাসায় আসার পরে যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে বইটার দাম কত নিচ্ছে, তখন কি আপনি বলবেন বইতে 300 টাকা লেখা আছে, না আপনি যত টাকা দিয়ে কিনছেন সেইটা বলবেন? আপনি অবশ্যই বলবেন যে আমি 250 টাকা দিয়ে এই বইটা কিনছি, ঠিক আছে। অথবা আপনার যে আয় ব্যয়ের যে খাতাটা আছে, ওইখানে আপনি কত টাকা লিখে রাখবেন? 300 টাকা লিখে রাখবেন না 250 টাকা লিখে রাখবেন? অবশ্যই 250 টাকা লিখে রাখবেন যে আপনি 250 টাকা দিয়ে এই বইটা কিনেছেন, তাহলে আপনার খরচ হয়েছে 250 টাকা। তাহলে বাকি যে 50 টাকা ছিল, 300 টাকা আপনি 250 টাকা দিয়ে কিনছেন, বাকি যে 50 টাকা, ওই 50 টাকার হিসাব কিন্তু দোকানেই থেকে গেছে, আপনি কিন্তু ওটা বাসা পর্যন্ত নিয়ে আসেননি, ঠিক আছে। এবং ওই 50 টাকা নিয়ে আপনি বড় না, ইন ফিউচারও ওই 50 টাকার হিসাব আপনি কোনোদিন করবেন না, ঠিক আছে। আপনি
দোকান থেকে কিনে আনার সময় আপনার মাথায় ছিল যে আপনি 50 টাকা কম দিয়ে কিনছিলেন, এইটা কিন্তু আপনি আর ওই 50 টাকার যে হিসাব পরবর্তী কোনো কাজে কিন্তু আপনি আর ব্যবহার করবেন না। তার মানে কি দাঁড়ালো? তার মানে আমরা এই যে এই বাণিজ্যিক বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা, এই বাট্টাগুলো আমরা আসলে হিসাবে দেখাই না, কোনো হিসাবে আমরা দেখাই না, এটা হিসাব থেকে টোটালি বাদ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা কি ছিল? ক্রেতা বা বিক্রেতা হিসাবে রাখে না, তাহলে অবশ্যই কারবারি বাট্টা হিসাবে রাখে না আর ব্যবসায়িক বাট্টা হিসাবে রাখে না। তাহলে হিসাবে রাখে কোন বাট্টা? হিসাবে রাখে হলো এই যে নগদ বাট্টাটা হিসাবে রাখে। এবং নগদ বাট্টাকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি, প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। তাহলে যদি কোশ্চেনটা এমন থাকে যে নিচের কোনটি বিক্রেতা হিসাবে রাখে, ঠিক আছে, তাহলে নগদ বাট্টা, আমি যদি অপশনগুলো এখন এমন দিই, ব্যবসায়িক বাট্টা, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা, তাহলে কিন্তু উত্তর হবে কোনটা বলেন তো? উত্তর হবে ব্যবসায়িক বাট্টা। কারণ প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা এর মানেই কিন্তু আসলে নগদ বাট্টা, কারণ আমরা নগদ বাট্টাকে দুই ভাগে ভাগ করেছি। ঠিক আছে, তার মানে আমরা এইখানে এই কোশ্চেনটা আলোচনা করতে গিয়ে বেশ কয়েকটা জিনিস যেটা জানলাম সেটা হলো বাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ব্যবসায়িক বাট্টা, যার অনেকগুলো নাম, কারবারি বাট্টা, বাণিজ্যিক বাট্টা, বিনিময় বাট্টা, ট্রেড বাট্টা। ঠিক আছে, এইগুলো হলো বিক্রেতা হিসাবে রাখে না। আর আরেকটা বাট্টা সেটা হলো নগদ বাট্টা। নগদ বাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রাপ্ত বাট্টা এবং প্রদত্ত বাট্টা। ব্যবসায়িক বাট্টা কাজে লাগে পণ্য ক্রয় বিক্রয়ের সময়, এবং নগদ বাট্টা কাজে লাগে কোনো টাকা কোনো দেনাদারের কাছ থেকে আদায় করার সময় অথবা পাওনাদারকে কোনো টাকা পরিশোধ করার সময় পূর্ণ নিষ্পত্তিতে। এইভাবে যদি আপনি কখনো কি দেনাদারের কাছ থেকে টাকা আদায় করেন বা পাওনাদারকে টাকা পরিশোধ করেন, তাহলে এই নগদ বাট্টাটা কাজে লাগে এবং এটা আপনি হিসাবে রাখেন। ঠিক আছে, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার হবে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ খ নাম্বার হবে উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনটাতে যদি আমরা দেখি, অফিসের জন্য ঘড়ি ক্রয় করলে কোন হিসাবটি ডেবিট হবে? ঠিক আছে, আচ্ছা, অফিসের জন্য ঘড়ি ক্রয় করলে উত্তর হবে অফিস সাপ্লাইজ। ঠিক আছে, উত্তর হবে অফিস সাপ্লাইজ। এখন এখানে একটুখানি আপনাদের সবারই এই কোশ্চেনটাতে একটু ঝামেলা আছে, আমি জানি যে কোনটা অফিস সাপ্লাইজ আর কোনটা হলো অফিস সরঞ্জাম আর কোনটা হলো মণিহারি, এই ব্যাপারটা নিয়ে আপনারা মোটামুটি সবাই শঙ্কিত। ঠিক আছে, এগুলো হলো আপনি বুঝতে পারেন না। ঠিক আছে, তো আমি আজকে সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, মনে রাখবেন মণিহারি হলো একদমই কম টাকা দিয়ে ক্রয় করা হয়, একদমই কম টাকা দিয়ে ক্রয় করা হয়। ঠিক আছে, সো এটাকে আমি যদি বলি কম, ঠিক আছে, আপনাদের এইভাবে যদি আমি লিখি কম, ধরেন আচ্ছা কমই লিখি। ঠিক আছে, আচ্ছা, অফিস সাপ্লাইজ হলো আরেকটু বেশি, অফিস সাপ্লাইজ হলো আরেকটু, অফিস সাপ্লাইজ যেগুলা সেইগুলার দাম আরেকটু বেশি। ঠিক আছে, যদিও এগুলো সবগুলোরই দাম কম, কিন্তু তুলনামূলক এই অফিস সাপ্লাইজের দাম আরেকটু বেশি এবং অফিস সরঞ্জামের দাম আরও একটু বেশি। ঠিক আছে, আরও একটু বেশি। ঠিক আছে, এইভাবে কি মনে রাখবেন? না, এইভাবে মনে রাখবেন, আমি জাস্ট এটা বেসিকটা বোঝানোর আসলে চেষ্টা করতেছি। হ্যাঁ, যদি এইভাবে যদি অ্যান্সার করতে পারেন তাহলে তো হইলো, না হইলে আমি বলে দিচ্ছি আসলে মণিহারির মধ্যে কোনগুলো আসে, হ্যাঁ, অফিস সাপ্লাইজের মধ্যে কোনগুলো আসে, অফিস সরঞ্জামের মধ্যে কোনগুলো আসে। আচ্ছা, মণিহারির মধ্যে কি কি আসবে ভাই? মণিহারির মধ্যে ধরেন খাতা, কলম, কাগজ, পেন্সিল, ঠিক আছে, ইরেজার, তারপরে পেন্সিল কাটার, ঠিক আছে, তারপরে হলো ধরেন আপনার কি বলে এই টাইপের যেগুলো ধরেন 10 টাকা, 15 টাকা, 25 টাকা এই টাইপের, বা ওই যে স্টাপলারের পিন যেটা, এইগুলো মাঝে মাঝে ক্রয় করার দরকার হয়। ঠিক আছে, দতকালি কলম, এই টাইপের যেগুলো, সেগুলো হলো মণিহারির মধ্যে যাবে। আচ্ছা, অফিস সাপ্লাইজের ক্ষেত্রে কি দামটা আরেকটু বাড়ছে না? ঠিক আছে, দামটা আরেকটু বাড়ছে। ঠিক আছে, আর অফিস সরঞ্জামের ক্ষেত্রে দাম আরও বাড়বে, তাই না? তাহলে অফিস সাপ্লাইজের মধ্যে কি কি থাকবে? অফিস সাপ্লাইজের মধ্যে ধরেন মানে ব্যাটারি, ঠিক আছে, তারপরে হলো ধরেন ঘড়ি, ঠিক আছে, তারপরে আরও যদি আমি সাপ্লাইজের মধ্যে বলি ক্যালকুলেটর, ঠিক আছে, স্টাপলার পিন না, কিন্তু পিনটা মণিহারি আর স্টাপলারটা অফিস সরঞ্জাম। ঠিক আছে, তারপরে হলো পেপার ওয়েটার, ঠিক আছে, তারপরে এই টাইপের বা পাঞ্চিং মেশিন যেটা, ঠিক আছে, এই টাইপের যেগুলো মেশিন টেশিন টাইপের, ঠিক আছে, এইগুলো সবই হলো অফিস সাপ্লাইজের মধ্যে যাবে। হ্যাঁ, এখন এগুলো মেশিন, কিন্তু এগুলো কি, এগুলো সব ছোটো 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 মেশিন। ঠিক আছে, এবং এগুলো টাকা ধরেন 50 টাকা, 100 টাকা এর মধ্যে এগুলোর দাম হয়ে যায়। ঠিক আছে, এবার অফিস সরঞ্জামের দাম কি এই অফিস সাপ্লাইজ থেকে আরও একটু বেশি। তাহলে অফিস সরঞ্জামের মধ্যে আমরা কোনগুলো নিতে পারি? অফিস সরঞ্জামের মধ্যে আমরা দেখাবো কম্পিউটার, প্রিন্টিং মেশিন, ঠিক আছে, কম্পোজ মেশিন, এসি, ঠিক আছে, তারপরে ফ্যান, ঠিক আছে, তারপরে এই টাইপের যে ব্যাপারগুলো আছে, ল্যাপটপ, ঠিক আছে, এগুলো হলো অফিস সরঞ্জামের মধ্যে যাবে। ঠিক আছে,
আমি ঠিক আছে বারবার রিডান্ডেন্সি প্রবলেম হয়ে গেছে রিসেন্টলি দেখতেছি। হোয়াট এভার, অফিস সরঞ্জামের মধ্যে তাহলে যেগুলোর দাম বেশ কিছুটা বেশি, কম্পিউটার, ল্যাপটপ, এসি, তারপরে প্রিন্টার, এই টাইপের যে মেশিনগুলো যেগুলোর দাম মোটামুটি বেশি সেগুলোকে আমরা অফিস সরঞ্জামের মধ্যে দিব। আর অফিস সাপ্লাইজের মধ্যে দিব ধরেন স্টাপলার, তারপরে আরও কী বললাম, ঘড়ি, তারপর স্টাপলার মেশিন, ঠিক আছে, এটা তো বললামই, ক্যালকুলেটর, এই টাইপেরগুলো হলো অফিস সরঞ্জামের মধ্যে যাবে। মনিহারের মধ্যে কালি, কলম, এই টাইপের কাগজ, পেন্সিল, রাবার, ইরেজার, এইগুলো। সো এখন থেকে আই থিঙ্ক এই কথাটা মনে রাখলে আর ভুল হবে না। সো এই প্রশ্নের উত্তরটা কি হবে, অফিসের জন্য ঘড়ি ক্রয় করলে এটা হবে অফিস সাপ্লাইজ। এরপরে ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কোনটি? ব্যবসায় মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা ওই দিয়ে প্রকাশ করি। আচ্ছা, ওইটার একটা বিস্তারিত ফর্ম আছে, আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, তাই না? সি প্লাস আর, ঠিক আছে, মাইনাস ডি মাইনাস এই ই, তাই না? ইতে হলো এক্সপেন্স, ডিতে ড্রয়িং, ঠিক আছে, দুইটা মাইনাস হয়, অর্থাৎ এই দুটার কারণে ব্যবসার মালিকানা সত্ত্ব কমে যায়। যেহেতু কমে যায় এর আগে মাইনাস চিহ্ন, আর যেগুলোর কারণে বেড়ে যায় সেগুলোর আগে প্লাস চিহ্ন। তাহলে কোনটা কোনটা? রেভিনিউ আর কি, রেভিনিউ আর ক্যাপিটাল, অর্থাৎ মূলধন, প্রারম্ভিক মূলধন বা অতিরিক্ত মূলধন, এই যে মূলধন ব্যাপারটা, এবং রেভিনিউ অর্থাৎ যে নিট আয়, ঠিক আছে, নিট আয় ছাড়াও ধরেন সঞ্চিতি, ঠিক আছে, যেগুলো হলো এই নিট আয়ের সাথে যোগ হয়, হ্যাঁ, সেইগুলো হলো মালিকানা সত্ত্বকে বাড়াই দেয়। কিন্তু যেগুলো নিট আয় থেকে বাদ হয়, আপনারা শিখছিলেন যে নিট আয় থেকে উত্তোলন বাদ হয়, আয়কর বাদ হয়, জীবন বীমার প্রিমিয়াম, এগুলো বাদ হয়, তাই না? তার মানে এগুলো মালিকানা সত্ত্বকে কি করে দেয়? কমাইয়ে দেয়, ঠিক আছে, কিংবা যে কোনো ধরনের খরচ মালিকানা সত্ত্বকে কমাইয়ে দেয়। তাহলে এখানে যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কোনটি জানতে চাই, তাহলে উত্তর কি হওয়া উচিত? আয়কর, যেটা, এটা কি? এটা হলো মালিকানা সত্ত্বকে কমাইয়ে দেয়, তাই না? এটা মালিকানা সত্ত্বকে কমাইয়ে দেয়। আয়কর আমরা কি থেকে বাদ দিই? আয়কর আমরা নিট লাভ থেকে বাদ দিই। নিট লাভ আপনার যদি মনে থাকে একটু মনে করার চেষ্টা করেন, নিট লাভ থেকে বিশদ আয় বিবরণীতে আপনি বাদ দিতেন, নিট লাভ থেকে আপনি কি বাদ দিতেন? আয়কর বাদ দিতেন, তাই না? নিট লাভ থেকে আয়কর বাদ দিতেন। তাহলে এখানে নিট লাভ, এই আয়করটা কি করতেছে? নিট লাভকে কমাই দিচ্ছে না। তাহলে নিট লাভকে যদি আয়কর কমাই দেয়, তার মানে নিট লাভ কমে গেলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাবে না? তার মানে আমাদের আয়করটা আসলে কারে প্রভাবিত করতেছে? এই মালিকানা সত্ত্বকে কমাই দিচ্ছে। জীবন বীমা প্রিমিয়াম, এটাও কিন্তু এই যে আয়করের মতোই আমরা কি করে দিতাম? বাদ দিয়ে দিতাম। এই নিট লাভ থেকে কি করে দিতাম? জীবন বীমার প্রিমিয়ামটা আমরা বাদ দিয়ে দিতাম, ঠিক আছে, এই নিট লাভ থেকে, ঠিক আছে। তারপরে উত্তোলনও বাদ দিয়ে দিতাম, ঠিক আছে। আমি যেটা বলছি এটাতেই তো হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এবং উত্তোলন, এই তিনটা হলো নিট লাভ থেকে বাদ দিয়ে দিতে হয়। তাহলে এখানে আয়করটা নিশ্চিত উত্তর হবে না, জীবন বীমা প্রিমিয়াম উত্তর হবে না, এবং উত্তোলন, এই তিনটা আসলে উত্তর হবে না। কেন? কারণ এই তিনটাই নিট লাভ থেকে বাদ দিয়ে দিতে হয় আমরা যদি মোট মালিকানা সত্ত্ব বা নিট মালিকানা সত্ত্ব নির্ণয় করতে চাই। এবং সাধারণ সঞ্চিতি আমরা কি করি? সাধারণ সঞ্চিতি নিট লাভের সাথে যোগ করি। তাহলে সাধারণ সঞ্চিতি যদি নিট লাভের সাথে যোগ হয়, তার মানে নিট লাভ বেড়ে যাবে। নিট লাভ বেড়ে যাবে মানে মালিকানা সত্ত্বও বেড়ে যাবে। তাহলে সাধারণ সঞ্চিতিটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। বাকি যে তিনটা অপশন আছে কোনোটাই আসলে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে না। তাহলে এখানে উত্তর হবে ঘ নাম্বার, ঠিক আছে। ওকে, 8 নম্বরের যে কোশ্চেনটা সেটা হলো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতি কি আসলে সহজে প্রয়োগ করা যায় কিনা? সামগ্রিক ফলাফল কিছু একটা পজিটিভ কোনো ফলাফল দেয় যার কারণে দুতরফা দাখিলা পদ্ধতি সুবিধাজনক, নাকি এর দ্বৈত সত্তা আছে, নাকি এর দাতা এবং গ্রহীতা আছে? আচ্ছা, দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য আর সুবিধা, এই ব্যাপারগুলো আমরা ইন্টারে পড়ছি। একটা হলো বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলা কিন্তু সুবিধা না, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলা কিন্তু সুবিধা না। তাহলে কোনটা বৈশিষ্ট্য এবং কোনটা সুবিধা, এটা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো এটার উত্তর কোনটি। আচ্ছা, দুই তরফা পদ্ধতি বৈশিষ্ট্য কোনটা কোনটা? দুই তরফা পদ্ধতির বৈশিষ্ট্য হলো এখানে দাতা এবং গ্রহীতা থাকে, তাই না? এটা হলো কি বৈশিষ্ট্যের মধ্যে যাবে। এটা কোথায় যাবে? এটা বৈশিষ্ট্যের মধ্যে যাবে। আচ্ছা, দ্বৈত সত্তা, এই দ্বৈত সত্তাটা আসলে দুই তরফা পদ্ধতির কি বৈশিষ্ট্যের মধ্যে যাবে। দুই তরফা পদ্ধতির দুইটা সত্তা থাকে। আচ্ছা, সামগ্রিক ফলাফল, এটাও কি বৈশিষ্ট্যের মধ্যে যাবে। তাহলে এখানে বাকি থাকলো কি? বাকি থাকলো হলো এই যে সহজ প্রয়োগ, ঠিক আছে। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কোনটা? তাহলে এটা হলো আসলে সহজে প্রয়োগ করা যায়। তাহলে এটাই হলো এর হলো সুবিধা, এর একমাত্র সুবিধা না। দুতরফা দাখিলা পদ্ধতির আরো অনেক সুবিধা আছে, কিন্তু
এই সহজ প্রয়োগটা হলো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। আমরা কিভাবে এই অ্যান্সারটা করলাম, আমরা দেখলাম বাকি যে খ গ ঘ তিনটা আছে তিনটাই আসলে বৈশিষ্ট্যের কথা বলতেছে, সুবিধার কথা বলতেছে না। দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো দাতা ও গ্রহীতা, দ্বৈত সত্তা, সামগ্রিক ফলাফল সবগুলোই হলো দুই তরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। তাহলে সুবিধা কোনটা, সহজ প্রয়োগ হলো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। আমি আর বেশি ব্যাখ্যায় গেলাম না, ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে। আচ্ছা, আমাদের এরপরের কোশ্চেনটা ছিল ব্যবসায় সম্প্রসারণের ওপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? ব্যবসায়ের উপর, ব্যবসা। তাহলে এই ব্যবসায়ের আসলে দুইটা পক্ষ থাকে, ঠিক আছে? একটা হলো দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ, ঠিক আছে? ব্যবসায়ী তো প্রথম পক্ষ, তাহলে ব্যবসার দ্বিতীয় পক্ষকে আর তৃতীয় পক্ষকে। ব্যবসার দ্বিতীয় পক্ষ হলো ব্যবসায় কি পরিচালক বা মালিক এরা, ঠিক আছে? আর ব্যবসার তৃতীয় পক্ষ হলো ব্যবসা যাদের কাছ থেকে টাকা নিয়েছে, ঠিক আছে? অর্থাৎ দেনা, ঋণ দাতা, ঠিক আছে? ব্যবসার তৃতীয় পক্ষকে ঋণদাতা, আর এই মালিক হলো ব্যবসার দ্বিতীয় পক্ষ, ঠিক আছে? আর ব্যবসায়ী তো প্রথম পক্ষ, ঠিক আছে? এখানে আসলে প্রথম পক্ষ বলে কিছু নাই, ব্যবসায় প্রথম পক্ষ বলে কিছু নাই। হ্যাঁ, ব্যবসার দ্বিতীয় পক্ষ যেটা, এটা হলো মালিক, আর ব্যবসার তৃতীয় পক্ষ যেটা, সেটা হলো ঋণদাতা। তাহলে ঋণদাতা যদি ব্যবসায় মানে এখানে কি বলছে, প্রশ্ন ছিল ব্যবসা সম্প্রসারণের তৃতীয় পক্ষের দাবি। তাহলে ব্যবসা সম্প্রসারণের যে তৃতীয় পক্ষ ঋণদাতারা এসে, এই যে তৃতীয় পক্ষ, এটা ব্যবসায়ের কাছে এসে কি চাইবে? ব্যবসার কাছে মানে ব্যবসায় তৃতীয় পক্ষের কাছ থেকে কি ঋণ নিছে, তাহলে ঋণ নিলে ব্যবসায় তৃতীয় পক্ষের কাছে কি হয়ে গেছে? দায়বদ্ধ হয়ে গেছে। তার মানে ব্যবসায় তৃতীয় পক্ষ ব্যবসায়ের কাছে কি এক ধরনের দায়। তৃতীয় পক্ষ ব্যবসার কাছে এক ধরনের দায়, মনে থাকবে? তৃতীয় পক্ষ হলো ব্যবসার কাছে এক ধরনের দায়, আর মালিকটা হলো মূলধন। মালিকটা হলো কি? তাহলে ব্যবসার দ্বিতীয় পক্ষ, যদি এমন কোনো কোশ্চেন আসে না, বা এটা এভাবে কোশ্চেন করাটা উচিত না, বাট মালিকটা হলো ব্যবসায়ের মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, আর ঋণদাতারা দায়কে প্রভাবিত করে। যদি এইভাবে বলি, ব্যবসায়ের মালিকরা ব্যবসায়ের মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে, আর ঋণদাতারা কি করে? ঋণদাতারা দায়কে প্রভাবিত করে। তাহলে এইখান থেকে আমরা আসলে এই প্রশ্নের উত্তরটা খুঁজে নিতে পারি। তৃতীয় পক্ষের দাবিকে কি বলে? তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেনটা এবং আজকের অ্যাকাউন্টিং এর শেষ কোশ্চেন, সেটা হলো বিক্রেতার নিকট চালান কি নামে অভিহিত? আচ্ছা, আমরা আগের বার ডেবিট নোট ক্রেডিট নোট আলোচনা করতে গিয়ে ওখানে দেখছিলাম যে বিক্রেতা চালান তৈরি করে। চালান কে তৈরি করে? চালান হলো বিক্রেতা তৈরি করে। চালান তৈরি করে হলো বিক্রেতা। তাহলে চালান যেহেতু বিক্রেতা তৈরি করে, বিক্রেতা 3 কপি আসলে তৈরি করে। চালান কয় কপি তৈরি করে? 3 কপি তৈরি করে। প্রথম যে কপি, ঠিক আছে, আমি প্রথম দ্বিতীয় ধরে লিখি। প্রথম যে কপি এটা ব্যবসায়, আচ্ছা, প্রথম যে কপি, তৃতীয় কপিটা, ঠিক আছে, যেটা সবার উপরে থাকে, এই চালানটা সে তৈরি করে 1 কপি ক্রেতাকে দিয়ে দেয়। কারে দিয়ে দেয়? ক্রেতাকে দিয়ে দেয়। আচ্ছা, দ্বিতীয় যে কপিটা তৈরি করে চালান, এটা তৈরি করে সে তার ক্যাশিয়ারকে দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, আর প্রথম যে আচ্ছা, এইভাবে বোঝাইলে বুঝবেন না, আমি এইভাবে না বোঝাই, ধরেন আর একভাবে আর একটু সহজ করে বোঝানো যায় কিনা ব্যাপারটাকে। আচ্ছা, ধরেন এইখানে হলো একটা চালান, এই চালানের দুই পাশে দুইজন ব্যক্তি, ক্রেতা আর একজন হলো বিক্রেতা। চালানের এই পাশে হলো বিক্রেতা আর এই পাশে হলো ক্রেতা। এখন এই চালানটা বিক্রেতা তৈরি করতেছে, তৈরি করে কাকে দিয়ে দিচ্ছে? ক্রেতাকে দিয়ে দিচ্ছে। কাকে দিয়ে দিচ্ছে? ক্রেতাকে দিয়ে দিচ্ছে। তাহলে এই চালানটা যেহেতু ক্রেতার কাছে চলে যাচ্ছে, তাহলে ক্রেতার কাছে এই চালানটা হলো মানে আসতেছে আর কি ক্রেতার কাছে, তাহলে চালান, ঠিক আছে? আর এই বিক্রেতার কাছে তাহলে এটা কি হবে? বিপরীতটা হবে, তাহলে বহি চালান হবে, তাই তো? বহি চালান হবে, ঠিক আছে? তাহলে বিক্রেতার কাছে চালানটা কি? বিক্রেতার কাছে এটা হলো বহি চালান, ঠিক আছে? আর ক্রেতার কাছে এটা হলো একটা আন্তঃচালান, ঠিক আছে? ক্রেতার কাছে এটা হলো আন্তঃচালান। কেন? কারণ বিক্রেতা চালানটা তৈরি করতেছে, কে তৈরি করতেছে? বিক্রেতা। তাহলে বিক্রেতা তৈরি করে তো দিয়ে দিচ্ছে ক্রেতাকে, তাহলে যেহেতু ক্রেতাকে দিয়ে দিচ্ছে, চালানটা কার কাছে যাচ্ছে? চালানটা ক্রেতার কাছে যাচ্ছে, এই কারণে এটা আন্তঃচালান।
এবং বিক্রেতা চালানটা যেহেতু তৈরি করে দিয়ে দিচ্ছে, তাই বিক্রেতার কাছে এটা একটা বহি চালান। ঠিক আছে, আচ্ছা এইটা হলো আসলে কথা। তাহলে এখানে বিক্রেতার নিকট না বলে যদি ক্রেতার নিকট বলতো, ক্রেতার নিকট বলতো তাহলে উত্তর হলো আন্তঃচালান। যেহেতু বিক্রেতার নিকট বলছে তাই হবে হলো বহি চালান। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যাকাউন্টিংয়ে আজকে 10 নাম্বার কোশ্চেন। তো এর পরবর্তীতে আপনারা যেটা করবেন, আপনাদের পড়তে গিয়ে যে কোশ্চেনগুলোর সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো আপনারা লিখে বা যে কোনো উপায়ে কমেন্ট বক্সে লিখে বা যে কোনো উপায়ে আমাদের কাছে পৌঁছে দিবেন, তাহলে আমরা সেটার সমাধান লিখে দিয়ে পারি, অথবা কোনো ক্লাসের মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস হোক বা যে কোনো ক্লাসের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আবারও সরি বলতে চাই, আমার হলো আজকে লাইভ সেশন নেওয়ার কথা ছিল, বাট আমার নেট প্রবলেমের কিছু প্রবলেম আছে বাসায়, যার কারণে আমি লাইভ সেশনটা নিতে পারিনি। সো আমি রেকর্ডেড ক্লাসটা প্রোভাইড করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।